যেভাবে আমরা নির্দেশ দেব সেই মতো আপনাদের পৌঁছাতে হবে। মনে রাখবেন যে আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। এখানে কে কোন পদে আছেন সেটা বড় কথা নয়, আসল হচ্ছে আমাদের লড়াই। বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। দীর্ঘ 75 বছর পার করেও আমরা আজকের স্বাধীন নই। ভাবতে হবে আমাদের। গত 10 বছর যিনি এই লোকসভা কেন্দ্রের নির্বাচিত এমপি মাননীয়া প্রতিমা মণ্ডল মহাশয়া এই জয়নগর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভার মানুষ তাকে আশীর্বাদ করে লোকসভা কেন্দ্রে পাঠিয়েছিল। আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, এই 10টা বছরে এমন কোন কাজ উনি আমাদের দেখাতে পারেননি। গরিব, খেটে খাওয়া, মেহনতি, সংখ্যালঘু, আদিবাসী, দলিত বিভিন্ন সম্প্রদায়ের যে কথা একবারও কিন্তু তিনি পার্লামেন্টে বলেনি। এই দক্ষিণ 24 পরগনার মধ্যে গোসবা, বাসন্তী, কুলতলি, জয়নগর 1, জয়নগর 2, মগরাহাট, ক্যানিং পূর্ব, পশ্চিম, এই যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভায় যে কি কাজ হয়েছে মাননীয় প্রতিমা মণ্ডল যিনি শাসক দলের এমপি তাকে বলবো যে আপনি কি কাজ করেছেন তার ডিটেইলসটা প্রত্যেক বিধানসভা গেটের সামনে আপনারা ঝুলিয়ে দেন, বোঝা যাবে যে আপনি কতটা কাজ করেছেন। আম জনতা জনগণের ট্যাক্সের টাকায় আপনি মাস গেলে প্রায় 1,90,000 টাকা মাইনে নিয়েছেন, কিন্তু একটাও জনসাধারণের কথা আপনি পার্লামেন্টে বলেননি। শুধু এই সুবিধা নয়, আপনি পিউরিফাই জল 4,000 লিটার এবং বছরে 34 বার তিনি এরোপ্লেনে যাতায়াতের সুবিধা এবং আনলিমিটেড ফার্স্ট ক্লাস ট্রেনে তিনি যাতায়াতের সুবিধা, 25,000 ইউনিট বিদ্যুৎ তিনি বিনামূল্যে তিনি খরচ করতে পারবেন। বিলাস বহুল বাড়ি গাড়ি সবকিছু ফ্রি। আর আপনার আপামর জনসাধারণের ট্যাক্সের টাকায় আপনি মাইনে পেয়েছেন। তাহলে এতগুলো 7টা বিধানসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস আপনি ভঙ্গ করেছেন, একটাও কাজ আপনি দেখাতে পারেননি। তাই আগামী দিনে এই জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষ খাম চিহ্নে ভোট দিয়ে আপনার উত্তর আপনাকে দিয়ে দেবেন। আপনি কিছুদিন আগে বলেছিলেন যে জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ দল বলে কিছু নেই, আইএসএফ দল আছে কিনা সেটা সময়ের 1 জুন আসছে। সেই 1 জুনে আমরা আমাদের যারা লড়াকু সৈনিক, যারা আইএসএফ দলটাকে ভালোবাসে, আইএসএফ এর নীতি আদর্শ যারা ভালোবাসে, তারা ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক পদ্ধতি থেকে প্রতিমা মণ্ডলকে উত্তরটা ভোটের মাধ্যমে দিয়ে দেবে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সামনে যে লোকসভা যে ভোট, সেই ভোট আপনারা দেখেছেন দীর্ঘদিন যে ভোটগুলো হয়েছে। আমরা 2023-এর রক্তক্ষয়ী পঞ্চায়েত দেখেছি, লুট করেছে ভোটের বাক্সগুলো, কিভাবে লুট হয়েছে। অনেক ভোট আমাদের দিতে দেওয়া হয়নি, মিথ্যে কেস দিয়েছে আমাদের আইএসএফ করার জন্য, আইএসএফ কর্মীদের। সেইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। আর আইএসএফ দল আমরা 1 ইঞ্চি কিন্তু জমি আমরা ছাড়বো না, এই প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে আমাদের। কারণ এই যে কর্মী সভা আপনারা এসে উপস্থিত হয়েছেন, আপনারা এই আইএসএফ দলের একজন নিজেরাই হচ্ছে লড়াকু সৈনিক। তাই সবাইকে
সংগ্রামী অভিনন্দন। এবং যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা অবিলম্বে আমাদের এই স্টেজের মধ্যে চলে আসুন, স্টেজের সামনে। আমাদেরকে লড়াইটা কিভাবে করতে হবে সেটাই আমাদের ঠান্ডা মাথায় পৌঁছাতে হবে। ভাবতে হবে যে ইতিমধ্যে যে জব কার্ডের টাকা আমাদের মা বোনেরা বাপ কাকারা যেই জব কার্ডের টাকা থেকে বঞ্চিত হয়েছে, এখনো অব্দি জব কার্ডের টাকাগুলো তারা পায়নি। এবং জব কার্ডগুলো এটিএম গুলো নেতাদের কাছে জমা আছে পার্টি অফিসে। সেইগুলোকে কিভাবে সেই পার্টি অফিস থেকে আইনের মাধ্যমে উদ্ধার করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের নতুন পথের দিশা, সেটা আপনাদের মনে রাখতে হবে। আমরা এও দেখেছি যে গরিব যারা ভাগ চাষি, যারা ফসলে উৎপন্ন ফসলের এক অংশ যে জমির মালিক তাকে দেয়, আর তৃণমূল নেতারা যারা আছেন সেই মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ করে এই গরিব মানুষের জমিগুলো হরপ করার চেষ্টা করছে। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলছি, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মানুষ কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের উত্তর দেবে। আর আমাদের আইএসএফ দলের যে সমস্ত কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, প্রতিনিয়ত পুলিশকে প্রভাবিত করে তাদের সাহায্য নিয়ে যেভাবে আমাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আগামী দিন কিন্তু আমরা ছাড়ব না। বর্তমান আমাদের তিনটে দপ্তর, একটা হচ্ছে শিক্ষা, খাদ্য আর স্বাস্থ্য। তিনটে দপ্তরের মধ্যে শিক্ষা দপ্তর পুরোটাই জেলে চলে গেছেন। পার্থবাবু তার প্রিয় বান্ধবী অর্পিতাকে নিয়ে অলরেডি জেলে চলে গেছেন। কোন দল কিন্তু তার পাশে থাকেনি, সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরে, তিনিও কিন্তু জেলে চলে গেছেন, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা জানি কি, বাঁশের চেয়ে কঞ্চি বড়, আর ধানের চেয়ে খই, আর নেতার থেকে চেলা বড়। সাধারণ মানুষ করবে কি? সাধারণ মানুষ বাঁচবার উপায় নেই। তাই যারা ভাবছেন, যিনি হয়তো অঞ্চল সভাপতি আছেন, তিনি হয়তো ভাবছেন যে আমি এই অঞ্চলের মুখ্যমন্ত্রী, ভুল ভাবছেন। ক্ষমতার অপব্যবহার করবেন না। দিন আসছে, আইএসএফ নতুন দল খুব অল্প দিনে এসছে। অল্প দিনে যেইভাবে মাত্র 3 বছর বয়সে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গলিতে মা বোনেরা কালকে আমি বাসন্তী গিয়েছিলাম, আমাদের যে প্রার্থী জয়নগরের প্রাক্তন শিক্ষক, সোনারপুর শিক্ষানিধি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মেঘনাথ হালদার, তানার জন্মভূমি, তানার জন্মভিটে প্রথম আমরা যেদিন যাই সেদিনকার কিন্তু বাসন্তী থানার আইসির কাছে আমরা বাধাপ্রাপ্ত হই। তিনি রুলস রেগুলেশন দেখিয়েছেন, আমরা তাই তানাকে মান্যতা দিয়ে, আইনকে মান্যতা দিয়ে সেই দিনকার সেই প্রোগ্রামটা পোস্টপোন করেছি। এবং ওখান থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমি জয়নগর কেন্দ্রের ইলেকশন কনভেনার যে মেঘনাথ বাবু, আপনি চিন্তা করবেন না, প্রশান্ত নায়ক আপনার পাশে আছে, ছিল, আছে, থাকবে মৃত্যুর আগে পর্যন্ত। তাই এখানে যারা আপনারা ভাইরা এসছেন, ভয় পাবেন না। শাসকের চোখে চোখ রেখে আপনাদের প্রশ্ন করতে হবে। শাসক ভয় পাচ্ছে, হুমকি দিচ্ছে, মনে এটাই ভাববেন যে শাসক দল কিন্তু ভয় পেয়েছে, সেই জন্য তারা পুলিশের ভয় দেখাচ্ছেন। আপনাদের বাড়িতে যদি রাতের বেলা কোনো পুলিশ আসেন যে আমাদেরকে যে আপনি তুলতে এসছেন বা গ্রেফতার করতে এসছেন, তার কি পরোয়ানা আছে? আপনাদের কাছে নোটিশ থাকলে দেখান, আমরা আইনকে মান্যতা দিয়ে আপনার সঙ্গে আমরা বিনা প্রশ্নে থানায় চলে যাব। কোনো আমাদের ভয় নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আগামী দিন আপনারা ভাববেন যে স্বাধীনতা কিন্তু এমনি আসেনি, একদিনে আসেনি। আপনারা হয়তো আপনাদেরকে বুঝাবে ভোট চাইতে গেলে
যে আইএসএফ ছোট্ট দল অল্প দিন এসেছে, কি করবে? একটাই কথা বলবেন, আমাদের ভাঙড় বিধায়ক একমাত্র নওশাদ সিদ্দিকী এবং একমাত্র আমাদের চেয়ারম্যান, যিনি 294টার বিধায়কের মধ্যে 1 নম্বর এবং একটাই বিধায়ক চোখে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করে দেখিয়ে দিয়েছে যে লড়াই কাকে বলে। 32 বছরের লড়াকু সৈনিক আমাদের মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে চিন্তাধারা, আদর্শ আমাদের মনে রাখতে হবে। আমরা হচ্ছে তানার সৈনিক, পথ বড় ফ্যাক্ট নয়। একটা কথা আপনারা মনে রাখবেন, নিজে যদি কাজ করেন, দলকে ভালোবেসে কাজ করেন, দলের নীতি আদর্শ যদি মেনে চলেন, আপনার কাজ দেখাতে পারলে জনগণ আপনার পদ আপনাকে ডেকে চেয়ারে বসিয়ে আপনাকে দেবে। সুতরাং পদ নেওয়ার জন্য অভিমান করার কোনো দরকার নেই, আর পদের জন্য ছোটার কোনো দরকার নেই। বৃক্ষ তুমি কি না ফলে পরিচয়। আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের পরিচয় দেখাতে হবে যে আমি মঈনুদ্দিন, আমি রামকমল, আমি রাম, আমি কি করেছি। এই জনগণ বলছে, জনগণ আমাকে চেয়ারে বসছে। সুতরাং আপনারা আপনাদের যে চিন্তাধারা, যে কাজ আপনাদের করতে হবে, সব থেকে মন দিয়ে ভালো করে শুনুন। 2024-এর সব থেকে বড় যে চ্যালেঞ্জ, সেটা হলো যে এই ভোটটা আমাদের কিভাবে করাতে হবে, এইটাই হচ্ছে কার্য বিষয়। আমাদের মনে রাখতে হবে, 7টি বিধানসভা, প্রত্যেক বিধানসভায় যে সমস্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পেরেছি, সেই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা বুথ গঠন করতে হবে। কোন বুথে যদি অসুবিধা থাকে, সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে, আপনাদের যিনি ওই বিধানসভার প্রথমে অঞ্চল সভাপতিকে জানাবেন যদি কোনো অসুবিধা হয়। অঞ্চল সভাপতি যদি না পারে, আপনারা বিধানসভার যিনি কনভেনরের দায়িত্ব আছেন তানাকে জানাবেন। তানাকে না তিনি পারলেন, আমাদের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি আছে আব্দুল মালিক মোল্লা মহাশয়, তানাকে জানাবেন। তিনি না পারলে আমাদের উচ্চ নেতৃত্ব আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের কমিটি গঠন করে দেবেন। আর একটা হ্যালো, তো যে জায়গায় আসি, একটা জিনিস মনে রাখবে যে আমাদের ভোটার সাইলেন্স প্রচুর। সবাই হয়তো ভাবছেন যে সামনে আসতে পারছে না, আমাদের লোক নেই, ভুল ভাবছেন। কোন প্রভাবশালী ব্যক্তিকে মানুষ ভয় পেতে পারে, কিন্তু তাকে শ্রদ্ধা করতে পারে না, তাকে শ্রদ্ধা করে না। প্রভাবশালী ব্যক্তি তার প্রভাবের মাধ্যমে ভয় দেখাতে পারে, কিন্তু জনসাধারণের কাছে তিনি কোনোদিন শ্রদ্ধা পায় না, কোনোদিন সম্মান পায় না, এটা মনে রাখবেন। আর যদি মনে করেন যে কোনো ব্যক্তি কথা বলতে ভয় পাচ্ছে, জানবেন সেখানে গণতন্ত্র হত্যা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর একটা বিষয় যেটা বিশেষভাবে প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেক বুথে আমাদের এজেন্ট বসাতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই কর্মী সভা থেকে আমরা যাব। কি এজেন্ট দিতে হবে তো? হ্যাঁ, আওয়াজ পাচ্ছি না। এজেন্ট দিতে হবে। প্রত্যেক বুথে শাসক মস্তানের চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। মা বোনেদেরকে ভোট দিয়ে ভোটের গণতান্ত্রিক অধিকার যাতে আমাদের মা বোনেরা প্রয়োগ করতে পারে, বাপ কাকারা প্রয়োগ করতে পারে, সেটাকে আমাদের দায়িত্ব নিয়ে আইএসএফ যারা লড়াকু সৈনিক আছে তাদের কর্তব্য। ভোট যাতে জনসাধারণ শান্তিপূর্ণভাবে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আমাকে কে দেখবে। একটাই কথা বলি,
আপনাদের যদি কোনো ধমকি চমকি কোনো ভয় আছে, আপনাদের যে উচ্চ নেতৃত্ব আছে আপনার বিধানসভায় অঞ্চলে বুথে তারাকে জানাবেন, তারা আমাদেরকে জানাবে। আমরা আইনি পদ্ধতিতে ওই মস্তানের কিভাবে জবাব দিতে হয় সেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা ঠিক দিয়ে দেব। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে মস্তানি রাজনীতি খুব বেশি দিন চলে না। তার জলজান্ত উদাহরণ আমরা সন্দেশকালী শাহজাহান শেখকে দেখেছি, শিবু হাজরাকে দেখেছি। সেখানকার যারা মা বোনেরা আছে তারা লড়াই কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। আমাদের এই জয়নগর কেন্দ্রের সাতটা বিধানসভার মা বোনেরা যারা আছে তারা আজকে ফোনের মাধ্যমে টিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সজাগ হতে হবে। আপনার 500 টাকা বা 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে, আর রাত 12টার সময় আমাদের সুন্দর যে সমস্ত বাড়ির মেয়ে মারা আছে তাদেরকে ডাক করিয়ে তুলে নিয়ে যাচ্ছে পিঠে বানানোর জন্য। মাথায় রাখতে হবে আপনাদের যে 1000 টাকায় আমাদের বিক্রি হলে হবে না। আপনি 1000 টাকা নিচ্ছেন আর আপনার ঘরের ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে সে বিদেশে যাচ্ছে, মাসের পর মাস বছরের পর বছর কিন্তু তার মুখ দেখতে পাচ্ছেন না। আপনার বাড়ির MA পাস, BA পাস, BEd করা শিক্ষিত ছেলেটা বেকার হয়ে ঘুরছে, আপনার ঘরে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিন্তু আপনার ছেলের লক্ষ্মী বউ কিন্তু জুটছে না। এটাই আপনাদের মনে রাখতে হবে। সুতরাং যেটা সুযোগ সুবিধা যে সরকারে থাকবে তারা এই ভোটের এই টাকার মাধ্যমে যে আপনাদের কিনে নিতে চাইছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা, আমি জানি যে এই পশ্চিম বাংলার মা বোনেরা অনেক সজাগ, আরো আপনাদের সজাগ হতে হবে। বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রায় 8000 স্কুল কলেজ, 8000 শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের স্কুল মাধ্যমিক বন্ধ হয়ে গেছে। 913টা মাধ্যমিক ফ্রি কেন্দ্র যেখানে গিয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিত। 913টা মাধ্যমিক যে পরীক্ষা কেন্দ্র সেটা কিন্তু বন্ধ হয়ে আছে। তাই পুরো বিশ্বকে বদলাতে একমাত্র আমাদের হাতিয়ার হলো শিক্ষা, আর পুরো বিশ্ববাসীকে মূর্খ বানানোর একমাত্র পথ হলো ধর্ম। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি, আমরা মানুষের হক, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আসিনি। আমরা ভিক্ষা চাই না, আমরা এই বর্তমান শাসক দলের ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক বুথে গিয়ে আমাদের কর্মীদের বলতে হবে যে আপনাদেরকে এজেন্ট বসাতে হবে। এজেন্ট যদি না বসাতে পারেন তাহলে আমাদের এই যে আশা করে আছি যে জয়নগর এতে আমরা জিতবো, আমরা 100% বেশি আশাবাদী, কিন্তু এজেন্ট বসাতে পারলে আমাদের জয় নিশ্চিত। এটাই আমি বলছি। আজকের আমাদের মধ্যে বিভিন্ন উচ্চ নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছে। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ISF জিন্দাবাদ, মেঘনাদ হালদার জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। মাথায় 7টা স্পিচ পড়েছিল। আমি সেই আবু তাহের দাকে এখানে ডাকছি। আবু তাহের দা আসুন। আবু তাহের দাকে আমি নিজেই একটু সংবর্ধনা দিতে চাই। আবু তাহের ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী সম্মানীয় মেঘনাদ হালদার মহাশয়। সবাই করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। আরেকটা বিষয় হয়তো আপনারা অনেকে জানেন না, বিধানসভা নির্বাচনে
এই ক্যানিং 1 এই কেন্দ্র থেকে কিন্তু মেঘনাথ বাবু লড়াই করেছিলেন। বিধানসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন এই ক্যানিং মেঘনাথ হালদার মহাশয়। এবং পঞ্চায়েতে এখানে যে গুন্ডাগিরি চলেছে, যে এখানে গুন্ডা রাজ চলেছে, সেটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের আমাদের এই কর্মী সম্মেলন। প্রতিকূলতার মধ্য দিয়ে নানা বাধা বিপত্তি উপেক্ষা করেও আমরা যে সফলভাবে দাঁড়িয়ে আছি, আমরা সিট দ্বারা বিক্রি করে দেইনি, আমরা শাসকের কাছে মাথা নত করিনি। আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা এগিয়ে যাবে তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা লড়াই করতে জানি, আমরা লড়াই করতে এসেছি আগামী দিনে আমাদের পরিবারের, আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্যই আমরা যে দল বেছে নিয়েছি, সেই দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর সেই দলের চেয়ারম্যান আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী। আমরা লড়াই করেই বাঁচবো, আমরা লড়াই করে আমাদের ভবিষ্যৎকে, আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব। এবার আমাদের কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনব। আমরা প্রথমে এই কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে এবং সাংগঠনিকভাবে বিভিন্ন কথাবার্তা আমরা আলোচনা হবে। সেই জায়গায় আমরা প্রথম আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কনভেনর সম্মানীয় প্রশান্ত নায়ক মহাশয়ের কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা আমরা শুনে নেব। প্রশান্ত নায়ক মহাশয়, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি নির্বাচনী যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে আমাদের পথ দেখাবেন, সুনির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য কথা বলবেন, সেই সঙ্গে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে পায়ে দাঁড়িয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে হবে, সে বিষয়ে মূল্যবান কথা আমাদের এই কর্মী সম্মেলনে শোনাবেন। সেই সাথে ব্যাচ করিয়ে সম্মান জানাবেন আমাদের রশিদ ভাই। ঠিক ছিল ঠিক আছে, ঠিক আছে, এবার ভিউ হবে না। হ্যাঁ ঠিক আছে यारा भाईरा ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, চেয়ার নিয়ে ভিতরে হ্যালো হ্যালো সুজয় গাজী, গোসবা বিধানসভার সুজয় গাজী, রাজাপুর। তোমরা যে কজন এসছো ওই রাজাপুর অঞ্চলের গোসবা, উপরে গোসবা বিধানসভা, নিচে যে কজন এসছো ওই অঞ্চলের বুথ থেকে তাদের নাম এবং ফোন নাম্বারটা লিখে তাড়াতাড়ি স্টেজে এসে জমা দিয়ে যাও। এবং গোসবা বিধানসভার বিপ্রদাসপুর অঞ্চলের বাবলু ভাইকে বলছি, আপনার অঞ্চলের যে বুথের যারা দায়িত্ব আছে আপনি নাম এবং নাম্বার, আর জুলফিকার ভাই, বাবলু ভাই আমার পাশে আছে, এই নামগুলো কালেক্ট করে তাড়াতাড়ি জমা দাও। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের তাজ ভাই, আমাদের একজন লড়াকু সৈনিক। তাজ ভাই
মথুরাপুর লোকসভা এবং ব্লকের দায়িত্বে আছেন এবং তিনি কিছুদিন আগে একটা নজর কাড়া রক্তদান শিবির করে দেখিয়ে দিয়েছেন। এই অল্প বয়সের আমাদের ভাই এবং 39টা আমাদের প্রার্থী দিয়েছিলাম, তার মধ্যে আমরা 25টা জিতেছি। তাই তাজ ভাইকে হাততালি দিয়ে অভিনন্দন। লড়াই কিভাবে করতে হয় তাজ ভাই আমাদের দেখিয়ে দিয়েছে। তাজ ভাইকে দেখে তোমরা শেখো, শাসকের চোখে চোখ রেখে কিভাবে লড়াই করেছে, সে কিভাবে প্রতিনিধিত্ব করেছে, সংক্ষেপে তার বক্তব্যের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবে তার মূল্যবান বক্তব্য। যারা অঞ্চল সভাপতি যারা লিস্ট দিচ্ছেন তারা টোটাল কটা বুথ সেটা কিন্তু লিখে দেবেন এবং যে বুথগুলো হয়নি তার নাম্বারগুলো দিয়ে দেবেন। এখন তাজ ভাই বলছেন। ধন্যবাদ। শ্রদ্ধেয় আজকের এই সভা যিনি সঞ্চালক তাকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত আমাদের জয়নগর লোকসভার সমস্ত আইটেমের নেতৃত্ব, বিশেষ করে আপনারা যারা এসেছেন এই প্রখর রৌদ্রে রমজান মাসে, বিশেষ করে তার আগে এটা পরিচয় দিয়ে দিই। আমার বাড়ি মৌজাপুর ব্লক অন্তর্গত ঢোলাই বাড়ি। তো আমরা ওদিকে খবর দেখি, বিশেষ করে আমাদের যে সংগ্রাম ক্যানিংবাসী ভাঙড়বাসী সর্বপ্রথম বিশেষ করে ধন্যবাদ জানাই, আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। সত্যি বলতে কি যে বর্তমান শাসক তার যা কুকীর্তি, শিক্ষা থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে আপাত মস্তক মাথা চুল থেকে বা নিচ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে দুর্নীতি করেনি। তো সংক্ষেপে আমি শুধু এটুকুই বলবো যে আমাদের যে দলের চেয়ারম্যান, আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান, তার যে নীতি আদর্শ আজকের দিনে কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানে অত্যাচার, যেখানে জুলুম, যেখানে অনাচার, সেখানে আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান হাজির। আর আজকের এখানে যে কর্মী সম্মেলন, আমি এটুকু আশা করব, কর্মী সম্মেলন মানে এখানে প্রত্যেকটা বুথ থেকে আমরা সবাই নেতৃত্বস্থানীয় লোক এখানে যে উপস্থিত হয়েছি। আমাদের এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর লোকসভার ভাইজানের মনোনীত প্রার্থী আমাদের সবার শ্রদ্ধ মেঘনাথ স্যার। আমরা মেঘনাথ স্যারের সঙ্গে রাজনীতি জীবনে গিয়ে রাজনীতি করতে গিয়ে দেখেছি যে স্যারের যে নীতি আদর্শ, সত্যি বলতে কি আমি নিজে অত্যন্ত গর্বিত বোধ করছি যে এরকম একজন গোল্ডেন হার্ট ম্যানকে আমাদের সামনে বা আমাদের কাছে উপস্থিত করার জন্য ছোট ভাইজানকে ছোট ভাইজানকে শুধু এটুকু বলবো, আমি অন্য লোকসভার ছেলে এখানে একটাই কথা বলবো যে আপনারা সবাই আজ এখান থেকে গিয়ে এক একজন লড়াকু সৈনিক আইএসএফের এইটাই মনে করে সবাই প্রত্যেক বুথ থেকে নিজ দায়িত্ব নিয়ে আমাদের সকল শ্রদ্ধেয় স্যারকে আমরা এই জয়নগর লোকসভাকে জিতে দিল্লি পার্লামেন্টে পৌঁছে দেবো। আরেকটা বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে শাসক দল কি বলে যে মা মাটি মানুষ, কিন্তু বাস্তবে কি হচ্ছে, আজকে মা খাচ্ছে, মাটির রক্তাক্ত হচ্ছে আর মানুষ মরছে। এই কি মা মাটি মানুষের সরকার? তো আমি শুধু এটুকু বলবো যে আগামী দিন যেন এখানে আমরা সবাই কাঁধে কাঁধ দিয়ে যে এখানে যে শাসক দলের যে সন্ত্রাস সবকিছু উপেক্ষা করে সবাই কাঁধে কাঁধ দিয়ে আর ভালো ফল করে আমরা যেন মেঘনাথ স্যারকে দিল্লি পার্লামেন্টে পাতে দিতে পারি, তোমার ছোট ভাইজান বড় ভাইজানকে সেই উপরটুকু দিতে পারি। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জয়নগর লোকসভা কেন্দ্রের ইলেকশন সহকর্মীনার খয়রুল্লাহ মাস্টার মহাশয়। সংগ্রামী সাথী বন্ধু, জয়নগর লোকসভা কেন্দ্রের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী কর্মী সভা, সেই নির্বাচনী কর্মী সভায় নানা বাধা উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনে লোকসভা নির্বাচন, মাত্র 3 বছরের দল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সেই 3 বছরের দল শাসকের চোখে চোখ রেখে লড়াই করছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সবথেকে বেশি সংগঠন, শক্তিশালী সংগঠন আমাদের এই দক্ষিণ 24 পরগনা। সেই দক্ষিণ 24 পরগনার মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র। জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়, তিনি দীর্ঘদিন লড়াইয়ের সঙ্গে সংযুক্ত আছেন। বিভিন্ন সময় অসহায় মানুষের, বঞ্চিত মানুষের, খেটে খাওয়া মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে লড়াই করে আসছেন। আমরা সেই রকম একজন মানুষকে পেয়েছি যে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে। আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষমতা এবং দক্ষতায় আমাদের বুথে, আমাদের অঞ্চলে গলা ফাটাবো মেঘনাদ হালদারের জন্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শের লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য। আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি, বেশ কয়েকটা প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে। বন্ধু, আমরা বিজেপির হয়ে কাজ করছি না, আমরা মানুষের জন্য কাজ করছি। আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি, আমরা পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছি। আমাদের যাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছি। আমরা কোনোভাবেই আমরা আঘাত দিয়ে কাজ করি না, কাউকে দুঃখ কষ্ট দিই না, কাউকে যন্ত্রণা দিয়ে আমরা কাজ করতে চাইছি না। আমরা শুধুমাত্র আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। বিভিন্ন প্রশ্ন পাড়ায় পাড়ায় গেলে দেখবেন বিভিন্ন প্রশ্ন করে যে ভাই, আইএসএফকে যদি ভোট দিই এই মুহূর্তে বিজেপি চলে আসবে। যারা কর্মী সমর্থক এসছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বোঝাবেন গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিধানসভায় সামান্য কয়েকটা আমাদের প্রার্থী ছিল, কিন্তু লোকসভা নির্বাচনে আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়নি। সেই সময় পশ্চিমবঙ্গে 18টা সিট কিন্তু বিজেপির হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কার সাহায্যে বিজেপি 18টা সিট পেয়েছে সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমাদের বুঝিয়ে দিতে হবে বিজেপিকে ভোট দেওয়া, টিএমসিকে ভোট দেওয়া একই ব্যাপার। যদি বলেন কেন, বিজেপির এজেন্ডা হচ্ছে মন্দির তৈরি করা, বিজেপির এজেন্ডা হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, তাদের সেটা ঘোষিত নীতি। আমরা যাদেরকে ভোট পেয়েছি, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ ভোট যাকে দিয়েছি, আমরা নিরাপত্তা পাবো বলে, আমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারবো বলে। সেই টিএমসি সরকার কোথায়? আপনারা জানেন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে। একটা সরকারের কোনোদিন কর্মসূচি হতে পারে না মন্দির তৈরি করা, মন্দির তৈরি করা। কিন্তু এই টিএমসি সরকার শুধুমাত্র ভাওতাবাজির মাধ্যমে মুসলিমদেরকে, সংখ্যালঘুদেরকে, আদিবাসীদেরকে ভাওতাবাজি দিয়ে আরএসএস এর কাজটা তারা করে যাচ্ছে। বন্ধু, আমাদের ভাবতে হবে। বন্ধু, আমরা বিধানসভায় আমাদের একটা মাত্র মেলে নওশাদ সিদ্দিকী ভাইজান, আপনারা জানেন প্রতিষ্ঠা দিবসে কিভাবে মাথার টুপিটা পড়ে যাচ্ছে, তিনি এক হাতে গুড়ানোর চেষ্টা করছেন। সেই সময় এই টিএমসি সরকারের পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমাদের টুপিটাকে আমরা মাথার তাজ মনে করি, সেই তাজটা যখন পড়ে গেল, এই টিএমসির কোন নেতা মন্ত্রীর, কোন নেতৃত্বকে এই নিয়ে প্রতিবাদ জানায়নি। সংখ্যালঘু তোষণ করছো বন্ধু, না সংখ্যালঘুদের সর্বনাশ করছো? আমরা এর আগে একদিন দেখেছি একটা সংখ্যালঘু প্রতিবেশী
যে আঘাতপ্রাপ্ত হলে সংখ্যালঘু ভাইদের দ্বারা তাকে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। যতগুলো এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যেখানে সংখ্যালঘু আদিবাসী অধ্যুষিত বুথ আছে, সেই বুথগুলোতেই টার্গেট করে ছাপ্পা মারা হয়েছে সংখ্যালঘু ভাইদের দ্বারা। যেখানে বিজেপি অধ্যুষিত বুথ আছে সেখানে কোনো রিগিং হয় না, রিগিং করে না। তার কারণ হচ্ছে সংখ্যালঘুদের গলার টুটি টিপে তাদেরকে বসিয়ে রাখো, মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে। আমরা লড়াই করতে এসেছি, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। আমরা স্বাধীনতা করেছি, ভারতের স্বাধীনতা আমরা দিয়েছি। তাই এই মুসলিম সংখ্যালঘু আদিবাসী SC/SCরা যদি জাগ্রত হয় তাহলে আমরা ব্রাহ্মণ্যবাদী যারা দল আছি, আমরা ব্যানার্জি চ্যাটার্জি যারা আছি, আমাদের আর ক্ষমতায় থাকা হবে না বন্ধু। তাই এই অসহায় বঞ্চিত মানুষকে টুটি টিপে ধরার জন্য ISF-কে বারবার বলা হচ্ছে যে এরা বিজেপির হয়ে কাজ করছে। আমরা বিজেপি হয়ে কাজ করছি না বন্ধু। ভাঙড় বিধানসভার একজন মাত্র MLA, তার উদ্দেশ্য লক্ষ্য থাকবে ভাঙড় বিধানসভার প্রগতি, ভাঙড় বিধানসভাকে উন্নতি করার জন্য বিধানসভা ভবনে সেখানে গলা ফাটানো। তিনি তো তা করছেন না। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর যেখানে আদিবাসী বঞ্চিত হচ্ছে, যেখানে SC/SC মানুষ বঞ্চিত হচ্ছে, যেখানে সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত হচ্ছে, তিনি সার্বিকভাবে সেখানে প্রশ্ন করছেন। তাই তো আজকের এই TMC 73টা বিজেপির MLA বাদ দিয়ে শুধুমাত্র একজন নওশাদ সিদ্দিকের কে প্রতিটা ক্ষেত্রে বাধা প্রদান করে আসছে। বাসন্তী একটা প্রোগ্রাম ছিল, কর্মী সম্মেলন, সেটা আপনারা জানেন। বাসন্তী থেকে সায়েন্স সিটি 85 কিলোমিটার দূরে বাসন্তীতে প্রোগ্রাম করতে আসছেন। বাসন্তীতে প্রোগ্রাম করতে আসার আগে সায়েন্স সিটিতে সেখানে তাকে আটকে রেখে সেখানে গ্রেপ্তার করে দিচ্ছে বাসন্তীতে, এবং সন্দেশখালীতে যেন প্রোগ্রাম করতে না পারে। তার আগে আমরা কি দেখেছি, শুভেন্দু অধিকারী গিয়ে সন্দেশখালী প্রোগ্রাম করেছে, শুভেন্দু অধিকারী কালকের ক্যানিংয়ে প্রোগ্রাম করে গেছে। তাহলে যখন বিজেপি তাদের নির্দ্বিধায় সমগ্র জায়গায় তাদের প্রচার পরিকল্পনা, পার্টির কর্মসূচি পালন করে, শুধুমাত্র ISF করলেই যত TMCর মাথা ব্যথা হয়ে যায়। তার কারণ ISF সংখ্যালঘু আদিবাসী মানুষ ভোটার যারা আছে তাদেরকে সচেতন করছে যে তোমরা তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করো, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তোমরা ছাতার তলায় আসলে তোমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করেই দেব। এই দাবিটা যেদিন থেকে তুলছে সেদিন থেকে নওশাদ সিদ্দিকী হয়ে যাচ্ছে বিজেপির সহযোগী। বন্ধু, আরেকটা বিষয়, ভাঁওতাবাজির একটা শেষ আছে। বিজেপি সরকার 15 লক্ষ টাকা যেমন দেয়নি, আর TMC সরকার যখন ক্ষমতায় আসে সংখ্যালঘু আদিবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলেছিল যে সংখ্যালঘু ভাই তোমরা আমাদের পাশে থাকো, তোমাদের জন্য আমি 10,000 মাদ্রাসা করে দেবো। সেই 10,000 মাদ্রাসার পরিবর্তে এখন মাদ্রাসায় শিক্ষক অভাবে উঠে যেতে বসেছে। শুধু তাই নয়, আরেকটা জিনিস, একটা রাজ্য সরকারের কোনোদিন কর্মসূচি হতে পারে না। দেখবেন আমরা হিন্দু মুসলিম সবাই সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করি। ভাইজান ঢুকে গেছে ভাই, সামনে থেকে রাস্তাটা একটু ছেড়ে দিন, একদম চলে এসেছে। আর কিন্তু এই নয়, আপনারা কিন্তু সারিবদ্ধ ভাবে চলে আসেন, চলে আসেন, চলে আসেন, তবে চলে আসেন। ISF জিন্দাবাদ, 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 ISF জিন্দাবাদ, 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 ISF লড়ছে এই চোরদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে। আমাদের 2024 লোকসভা কেন্দ্রের ISF মনোনীত প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়কে, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মজনু লস্কর, ভারতীয় স্বেচ্ছাসেবক ও আইনজীবী। ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, জয় গুরু, জয় আম্বেদকর, জয় ভারতের সংবিধান, জয় ভারত। হ্যালো, আমরা এখানে যারা বসে আছি আমরা কারা? আমরা ভারতীয় নাগরিক। তো ভারত কিভাবে চলে
একটা বই আছে, সেই বইটার নাম ভারতীয় সংবিধান। লিখেছেন অনেকজনের মতামত, একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, ডিবেটের মধ্যে দিয়ে লেখা হয়েছে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ ওই সংবিধান প্রণেতা হলেন বাবা সাহেব আম্বেদকর। তো আজকের বাবা সাহেবের আম্বেদকরের যে অধিকারগুলো দেওয়া আছে, সেই অধিকারগুলো যদি একদিনের জন্য লাগু করা হয়ে যায়, ভারতবর্ষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে আমার ভারতবর্ষ। আজকে আমরা রাজনৈতিকভাবে স্বাধীনতা পেয়েছি ব্রিটিশদের কাছ থেকে। এই রাজনৈতিক ক্ষমতা ট্রান্সফার হয়েছে, ট্রান্সফারটা কাদের হাতে হয়েছে? তারা কি দেশটাকে ঠিকভাবে চালাতে পারছে? আজকের প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। আজকের ভারতবর্ষ ৭৫ বছর হয়ে গেল স্বাধীনতা। আমাদের পরে যে সমস্ত দেশ এশিয়ার তারা স্বাধীনতা পেয়েছিল, তারা কোন জায়গায় পৌঁছেছে একটু দেখে নেওয়া যাক। ১ মিনিট। আমাদের ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা পেয়েছে। আমাদের পাশের দেশ বাংলাদেশ ১৯৭১, আমাদের চীন ১৯৪৯, সিঙ্গাপুর ১৯৬৫ সালে স্বাধীনতা পেয়েছে। আজকের আমার ভারতবর্ষ তাহলে এদের থেকে সবার আগে স্বাধীনতা পেয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের দেশের মানুষের গড় আয় কত। একজন ভারতীয় মানুষ কত ইনকাম করে পার অ্যানাম, অ্যানুয়াল ইনকাম অব ইন্ডিয়ান। একজন ভারতীয় মানুষ কত ইনকাম করে অন্যান্য দেশের তুলনায়? যখন দেশের তুলনা করতে হয় তখন অন্যান্য দেশের তুলনা করতে হয়। তাদের দেশের জিডিপি কত, তাদের দেশের ন্যাশনাল ইনকাম কত, তাদের দেশের মানুষের গড় আয় কত। আজকের আমার ভারতবর্ষের জাতীয় আয় এবং সেই আয়টাকে সমস্ত জনগণকে দিয়ে ভাগ করলে হয় মাথা পিছু আয়। তাহলে একজন ভারতীয় ইনকাম করে ১,১৩,০০০। বাংলাদেশের মানুষ ইনকাম করে ১,২৫,০০০। চায়নার একজন মানুষ ইনকাম করে বছরে ১২ লক্ষ টাকা। সিঙ্গাপুরের একজন মানুষ ইনকাম করে বছরে ৬৫ লক্ষ টাকা। আজকের ভারতের একজন মানুষ ইনকাম করে ১,১৩,০০০। এর দ্বারা বোঝা যায় ভারতবর্ষ যখন স্বাধীনতা পেয়েছিল তারপরে ঠিকঠাক ভাবে দেশ কোনো সরকার চালাতে পারেনি। না পেরেছে কংগ্রেস সরকার, না পেরেছে যুক্তফ্রন্ট, না পেরেছে আদার্স গভর্নমেন্ট। তারা কিন্তু আমাদের ভারতের জাতীয় আয় বা মানুষের আয় বৃদ্ধি করতে পারেনি। সেই জায়গায় অন্যান্য দেশ যারা স্বাধীনতা পেয়েছিল আমাদের পরে, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। তাহলে সমস্যাটা কোথায়? ভারতের প্রতিটি মানুষের যদি আয় না বৃদ্ধি হয়, তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে না। আয় হচ্ছে মূল চাবিকাঠি। দেশটা কত উৎপাদন করবে, কিভাবে তাদের উৎপাদন ডিস্ট্রিবিউশন করবে, এই সিস্টেমটা যদি ঠিকঠাক না থাকা যায়, তাহলে দেশের মানুষ দিনের পর দিন গরিব হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, দাস হয়ে যাবে। যেমন কোম্পানি রাজত্ব আমাদের ভারতবর্ষে চলেছিল, তেমনি মোদীজির নেতৃত্বে আদানি আম্বানি কোম্পানি আবার কিন্তু ফিরে আসছে, আমাদেরকে কিন্তু দাস বানিয়ে ছাড়বে। কারণ আমাদের মানুষের বেঁচে থাকতে গেলে যে একটা সম্মানের সাথে বেঁচে থাকতে গেলে একটা ইনকাম দরকার, সেই ইনকামটা কিন্তু কোনো ভারতীয়, প্রায় 98% ভারতীয় সেই জায়গায় পৌঁছাতে পারেনি। সেই জন্য আমাদের শ্রদ্ধেয় আমাদের আইএসএফ এর একমাত্র বিধায়ক, যিনি বিধানসভার একজন নক্ষত্র, তিনি বারবার বলছেন মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু করা। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কি? এটা একজন মানুষ আনঅর্গানাইজ সেক্টরে বা ক্যাজুয়ালে বা অন্যান্য ভাবে দেশে যারা পরিষেবা দিচ্ছে তাদের বেঁচে থাকার জন্য সম্মানের সাথে ন্যূনতম মজুরি, অর্থাৎ ওই টাকা নিচে গেলে ওই ফ্যামিলিটা বা ওই যুবকটা বা ওই যুবতী তার ঘরের খরচাপাতি চালাতে পারবে না। সেটাকে বলা হয় মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। তাহলে এই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু হলে আমাদের পশ্চিমবঙ্গে কারা বেশি উপকৃত হবে? আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ। কারণ আমাদের এই সেকশনের মধ্যে বেশিরভাগই লোকজন নয় সিভিক পুলিশে আছে, নয় আইসিডিএস এর দিদিমণি হয়ে আছে, বা অন্য অন্য ক্যাজুয়াল ওয়ার্কে যুক্ত আছে। তাহলে আমাদের বিধায়ক সাহেব যেটা বলছেন
যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আমরা চালু করব। যদি পশ্চিমবঙ্গে কোনোদিন আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা মিনিমাম একটা যে আর্নিংস দরকার সেই আর্নিংসটা আমরা কিন্তু গ্যারান্টি দেব। তাহলে দেশকে উন্নত করতে গেলে, এগিয়ে নিয়ে যেতে গেলে দেশের নাগরিকের আয় বৃদ্ধি প্রথম শর্ত। প্রথম শর্ত দেশের মানুষের আয় বৃদ্ধি করতে হবে। তাহলে আয় বৃদ্ধির যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার নিয়েছে, আমি একটু আলোকপাত করি। ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল, তারপরে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। যারা যারা আছেন WBCS পড়েছেন বা পুলিশের অফিসার আছেন বা যারা মাস্টারমশাই আছেন, যারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন, আমি WBCS বা যারা IAS ইকোনমিক্স ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে চাই, আমি পড়াই, তো তাদেরকে বলছি, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জাতীয় সম্পদ তৈরি করা হয়েছিল। জাতীয় সম্পদ কি না? রেল, NTPC, বিদ্যুৎ শিল্প, কয়লা শিল্প, সেই শিল্পগুলো এই যে শিল্পগুলো তৈরি করা হয়েছিল দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকায়, সেই শিল্পগুলো তাই কাজ পাবে কে? দেশের মানুষ। কিসের ভিত্তিতে পাবে? আমাদের দেশের সংবিধান চলছে, SC কাস্টের মানুষ তারা রিজার্ভেশনে চাকরি পাবে, ST মানুষ তাদের রিজার্ভেশনে চাকরি পাবে, অর্থাৎ রেল বা জাতীয় সম্পত্তি যেগুলো আছে সেগুলোতে সবাই চাকরি পাবে। তাহলে এই সম্পদগুলো যখন বেচে দেওয়া হলো, সব থেকে ক্ষতিগ্রস্ত করা হবে SC কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু মুসলিম। তাদের সংখ্যা তো মাত্র 2%, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তারা ছোটখাটো ব্যবসা করে দিন গুজার করে। সব থেকে বেশি ক্ষতি হলো আদিবাসী মানুষ, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, OBC সম্প্রদায়ের মানুষ, যাদের রিজার্ভেশন চালু আছে। অর্থাৎ ভারতের ভূমিপুত্রদের মেধা শক্তিকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত মোদী সাহেব আম্বানি নেতৃত্বে করছে। অর্থাৎ কোম্পানি রাজত্ব আবার ফিরিয়ে আনতে চাইছে। তাহলে আমাদের দেশের যে নাগরিকের আয় বৃদ্ধি করার যে প্রকল্পগুলো ভারত সরকার এতদিন করেছিল দেশের মেহনতি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, সেই টাকা কিন্তু আদানি ও আম্বানির হাতে তুলে দিল জলের দামে। তাহলে দেশের জাতীয় সম্পদ যখন আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে, আমরা বুঝতে পারছি না, আর এখানে ধর্মের খেলা আপনাদেরকে মাতিয়ে রেখেছে। তাহলে এই ধর্মীয় রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরই নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা মানুষের আয় বৃদ্ধি হচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন থাকবে। আমরা যখন ক্ষমতায় আসবো, আমরা আয় বৃদ্ধি করতে পেরেছি কিনা সেটা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন। কটা মন্দির হলো, কটা মসজিদ হলো, কটা গির্জা হলো, এই প্রশ্নগুলো করবেন যারা ওই ক্ষেত্রে দায়িত্বে আছে। একজন শাসক সে সবসময় চেষ্টা করবে যে আমার দেশের মানুষ কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। তার দেশের মানুষের আয় বাড়লো কিনা, GDP বাড়লো কিনা, হসপিটালের সংখ্যা বাড়লো কিনা, হসপিটালে যে পরিষেবাটা দেওয়া হচ্ছে সেটা কোয়ালিটিটিভ হলো কিনা, যে শিক্ষা ব্যবস্থা চালু আছে আনুপাতিক হারে মাস্টার যাচ্ছে কিনা, সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, ওখানে জলের ব্যবস্থা আছে কিনা, সেই জলটা কোয়ালিটিটিভ ওয়াটার কিনা, সত্যি কি ড্রিঙ্কিং যোগ্য কিনা, এই যে সামাজিক ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু গড়ে উঠবে। এবং ISF আসলে আপনার ভবিষ্যৎ থেকে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আমরা বেশি সিকিউর করব। কিভাবে? আপনাদের একটা পড়াশোনার, আপনাদের তো আর পড়াশোনা হবে না, আপনাদের আর স্কুলে নিয়ে যেতে পারবো না, বাট ISF একটু দায়িত্ব নিতে পারে যে আপনার বাচ্চাকে মিনিমাম আমরা গ্র্যাজুয়েট করব, তারপরে সরকারি প্রচেষ্টায় আমরা একটা ভালো গেইনফুল ওয়ার্ক অর্থাৎ একটা চাকরি দেব। আর যাদের চাকরি দিতে পারবো না তাদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করব। সেই পরিবেশে একজন যুবক বা যুবতী ব্যবসা করে সম্মানের সাথে যাতে পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। চাকরি চোরের বিরুদ্ধে ISF লড়ছে, আরে রাস্তা চোরের বিরুদ্ধে ISF লড়ছে, আরে জব কার্ডের টাকা চুরি দেওয়ার বিরুদ্ধে ISF লড়ছে, আরে সব জিরাবাদ জিরাবাদ জিরাবাদ, ভাইজান জিরাবাদ জিরাবাদ জিরাবাদ, ট্রেনিং এ ভাইজান স্বাগতম স্বাগতম স্বাগতম, ভাইজান স্বাগতম স্বাগতম স্বাগতম। এখন মেঘনাদ হালদার আমাদের ভাইজান স্বাগতম স্বাগতম স্বাগতম, ট্রেনিং এ ভাইজান স্বাগতম স্বাগতম স্বাগতম, ISF জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ISF
দিকে দিকে ছড়িয়ে দাও নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ দুর্নীতির বিরুদ্ধে লড়বে আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জেলায় স্বাগতম নওশাদ সিদ্দিকী ভাইজান তোমার জেলায় স্বাগতম দুর্নীতির বিরুদ্ধে ভাইজান লড়বে দুর্নীতির বিরুদ্ধে ভাইজান লড়বে ভাইজান স্বাগতম দুর্নীতির বিরুদ্ধে ভাইজান একা লড়বে ব্যারিকেড করবো না ব্যারিকেড করো সুন্দর ভাই আসার জন্য সুন্দর জন্য কর্মী সমর্থক আপনারা সারিবদ্ধ হবে শৃঙ্খলার মাধ্যমে আইএসএফের লক্ষ্য আদর্শকে সামনে রেখে সামনে থাকবেন না সবাই যান স্বাগতম ভাইজান স্বাগতম ভাইজান স্বাগতম আইএসএফের লক্ষ্য আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও দুর্নীতির বিরুদ্ধে আইএসএফ লড়ছে ভাইজান স্বাগতম ভাইজান স্বাগতম মঞ্চে আদৌ থাকবেন না কেবলমাত্র আপনাদের কাছে বিনীত সবাই বসে বলুন আপনারা বসে পড়ুন প্রচন্ড রোদের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন মজা করছেন ফ্যানগুলো ঠিক করুন আর আপনারা বসে পড়ুন একদম শান্তশিষ্ট ভাবে মঞ্চে বিনীত অনুরোধ আপনারা মঞ্চে এত ভিড় করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ মঞ্চে থাকবেন না একে গরম প্রচন্ড গরম এই গরমের মাঝে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান করুন আইএসএফের আদর্শ এবং লক্ষ্যকে শৃঙ্খলাবদ্ধ ভাবে পালন করুন কেউ দাঁড়িয়ে থাকবেন না কেউ দাঁড়িয়ে থাকবেন না এবার আমাদের সামনে কিছু কথা রাখবেন আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় মেঘনাদ হালদার মহাশয়। আপনারা একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মঞ্চে আছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা শৃঙ্খলা পরায়ণ, আমরা কোনো নিয়ম ভাঙব না। আমরা শান্তভাবে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করব। ভাইজান এসেছেন, উনি থাকবেন, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। শান্ত মনে আপনারা মাথা ঠান্ডা করে বসুন। আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, তাহলে হাওয়াটা পাস করবে না। প্রচন্ড গরম, এত গরমের মধ্যে আপনারা ধৈর্য ধরে যার প্রতিজ্ঞায় ছিলেন তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন কুলতলি ব্লকের কুলতলি বিধানসভার কুন্দখালী অঞ্চলের প্রায় 20 জন তৃণমূল থেকে আমাদের আইএসএফ এ যোগদান করছেন। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। মেঘনাদ বাবু হাত ধরে কুলতলি কুন্দখালী অঞ্চল থেকে আমাদের যে 20 জন ভাইরা এসছেন তারা আজকে আমাদের আইএসএফ দলে যোগ দিলেন। আজ থেকে আমাদের আইএসএফ দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফ এর চিন্তাধারা কে মান্যতা দিয়ে, আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ বেছে নিয়েছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইএসএফ এ যোগ দেওয়ার জন্য। আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মেঘনাদ হালদার জিন্দাবাদ। আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, মা বোনেদের বুঝিয়ে দিন, মা বোনেদের বুঝিয়ে দিন। ইনকলাব 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মেঘনাদ হালদার জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। কর্মী সমর্থক উদ্দেশ্যে বিনীত নিবেদন, আপনারা বসে পড়ুন। ভাইজান বারবার আপনাদের রিকোয়েস্ট করছেন, আপনারা কিন্তু বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়ুন আপনারা। আচ্ছা, আমরা
ভাইজানকে আমরা সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা জানাবেন ফুল দিয়ে। যাই হোক, আমরা এবারে কিছু মূল্যবান কথা শুনে নেব আমাদের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়ের কাছ থেকে। মঞ্চের বাঁ দিকটা আপনারা ফাঁকা করে দেন, মঞ্চের বাঁ দিকটা আপনারা ফাঁকা করে দেন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে যান। আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করছি মঞ্চের বাঁ দিকটা আপনারা একটু ফাঁকা করে দেন। মঞ্চে বেশি কেউ উঠবেন না, মঞ্চটাকে আপনারা একটু ফাঁকা করে দেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন 2024 লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক এবং সোনারপুর শিক্ষানীতি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। তার মূল্যবান বক্তব্য নির্দেশ শুনে নেব। উনি যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সাথী, মঞ্চে উপবিষ্ট আমাদের আইএসএফের চেয়ারম্যান শ্রদ্ধেয় নওশাদ সিদ্দিকী, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সম্মানীয় আব্দুল মালিক মোল্লা এবং অন্যান্য বিশিষ্ট কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমাদের এখানে সমাগত আইএসএফের লড়াকু সৈনিকবৃন্দ। সাথী, আমরা কিন্তু এটা কিন্তু কোনো জনসভা নয়, এটা আমাদের কর্মী সভা। এখানে আপনারা যারা এসছেন তারা আমাদের দায়িত্বশীল কর্মী। এই সেই ক্যানিং, যে ক্যানিংয়ে গত পঞ্চায়েত ভোটের আগে প্রথম দিনেই, নমিনেশনের প্রথম দিনেই বিডিও অফিসের ভিতর থেকে কয়েকজন গুন্ডা কাপুরুষের মতো আমার মতো একজন বয়স্ক রিটায়ার্ড শিক্ষককে বিডিও অফিসের ভিতর থেকে টেনে হিজড়ে এনে নৃশংসভাবে মেরেছিল। আজ এখানকার সেই ডনকে আমি বলছি, সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা একটু ছবিটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন। এটা আমাদের কর্মী সভা, যা আজকের কি বাঁধ ভাঙার স্রোত তৈরি হয়েছে। একটু আপনাদের মানিয়ে নিতে হবে, একটু মানিয়ে নিতে হবে, কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে। আজকের যে কর্মীদের, আমাদের কর্মীদের যে বাঁধ ভাঙা স্রোত এখানে আজকে করেছে, একটু মানিয়ে নিতে হবে প্রত্যেককে। আমি সাথী, এটা নির্বাচনী কোনো জনসভা নয়। আমি কর্মীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলবো। সাথী, আমাদের সম্মানীয় কর্মীবৃন্দকে বলছি, এটা কিন্তু আমাদের একটা স্বাধীনতা সংগ্রাম। 1947 সালে যে স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছিল, আমরা দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায় আমরা কিন্তু স্বাধীনতা পাইনি। আমাদের স্বাধীনতা দেয়া হয়নি। গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের ভোট নেওয়া হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতা দেয়া হয়নি। তো আমরা কিন্তু, আপনারা যাবেন না, এদিকে সভা চলুক। ভাইজান ওদিকে আছেন, থাকুন ওখানে, আপনারা ওদিকে যাবেন না। আপনারা কর্মী, আমাদের কর্মী, আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমাদের কর্মী, আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা এই মিটিংটা শুনতে এসেছেন,
আপনারা যে স্বাধীনতার লড়াইটা লড়বেন সেই মানসিকতা তৈরি করুন। আমাদের ভলেন্টিয়ার আপনারা একটু, আমি জয়নগর লোকসভা কেন্দ্রে যাচ্ছে কর্মী সভা, আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল, যারা এখানে বসে আছেন কেউ উঠবেন না। ভাইজান আমাদের মাঝে এসছেন জয়নগর লোকসভার, আমরা যারা কর্মী শৃঙ্খলাবদ্ধভাবে ভাইজানকে আমরা দেখাতে চাই আমরা শৃঙ্খলিত, দল যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেভাবে পালন করি। আমাদের কাছে নেতৃত্বদের নির্দেশ দেয়, পরে এটাকে আমরা মান্যতা দেব। আমি এখানে বলবো যারা ক্যামেরা করছেন অহেতুক যারা ক্যামেরা মোবাইল নিয়ে লাফালাফি করছেন, আপনাদের যদি ভালো না লাগে বাইরে চলে যাবেন। কর্মী হয়ে এসছেন এখানে, বসুন এখানে। আপনি শৃঙ্খলা ভাঙার অধিকার আপনাকে কেউ দেয়নি, বসুন এখানে। আমরা যদি নিজেরা যদি শৃঙ্খলার পরিচয় না দিই তাহলে আমরা যে একটা বিশাল কর্মকাণ্ডে নেমে পড়েছি, এই কর্মকাণ্ডের উপযুক্ত কর্মী হিসাবে নিজেদের পরিচয় আমরা দিতে পারবো না। আমি যেটা বলছিলাম, এটা আমাদের কাছে স্বাধীনতা সংগ্রাম। তো সেই স্বাধীনতা সংগ্রাম করতে গেলে, সংগ্রামী হতে গেলে স্বাধীনতা সংগ্রামীদের মতো মানসিকতা তৈরি করতে হয়। আপনারা দেখেছেন যে স্বাধীনতা সংগ্রামে কত মানুষ তারা হাসতে হাসতে জীবন বিসর্জন দিয়েছেন, অত্যন্ত অত্যাচার সহ্য করেছেন, অসহনীয় অত্যাচার সহ্য করে আমাদের স্বাধীনতা এনেছেন। সুতরাং আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে। আপনারা যারা আইএসএফের কর্মী, তারা এখানে এসেছেন নিজেদের পয়সা খরচ করে, নিজেরা কষ্ট করে এখানে এসেছেন। এই প্রচন্ড গরমে, প্রচন্ড রোদ উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন। যেহেতু আপনারা আইএসএফের লড়াকু সৈনিক, তাই আপনাদের সেই মানসিকতা তৈরি করতে হবে। আমি একটা কথা বলবো, এ লিডার মাস্ট বি পজিটিভ। ইংলিশে আছে লিডার মাস্ট বি অলওয়েজ পজিটিভ। একজন লিডারকে সব সময় আশাবাদী হতে হবে, পজিটিভ হতে হবে, এবং তিনি অন্যান্য যে তার সহকর্মীরা রয়েছে তাদেরকে তিনি পথ দেখাতে পারবেন। আর প্রতিকূল পরিস্থিতিতে যে নেতা নেতৃত্ব দিতে পারেন তিনি হয়ে ওঠেন আসল নেতা। স্বাধীনতার পর ৭৬ বছর ধরে ওরা চামচা তৈরি করেছে, আমাদের মানুষদের চামচা তৈরি করেছে। আমরা সাথী নেতা তৈরি করতে চাই, সৎ স্বচ্ছ মানুষদের নিয়ে আমরা নেতা তৈরি করতে চাই। এই আপনারা যারা বসে আছেন তারা আগামী দিনে আমাদের নেতা হবেন। কেউ অঞ্চল, কেউ ব্লক, কেউ জেলা চালাবেন। আগামী দিনের সেই নেতৃত্ব আমরা তৈরি করব। তাই সাথী আপনাদের পজিটিভ হতে হবে এবং আপনাদের আশাবাদী হয়ে কাজ করতে হবে। আপনারা জানেন ইতিহাসে আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে বাংলা দখল করে নিয়েছিলেন। জর্জ ওয়াশিংটন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, তিনি যখন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই লড়েছিলেন তখন ওদের গুটি কয়েক মানুষ ছিল, সৈন্য সংখ্যা ছিল, আর ব্রিটিশরা সারা বিশ্বে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত ছিল। তার বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা এনেছিলেন। তাই আজকে যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন
তাদের বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে। আইএসএফের প্রতি মানুষ মানসিকতা তৈরি করে নিয়েছেন। দলিত আদিবাসী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ তাদের মানসিকতা তৈরি করে নিয়েছেন আইএসএফকে ভোট দেবে বলে। শুধু আমাদের কর্মীদের তাদের কাছে পৌঁছতে হবে আর চেষ্টা করতে হবে প্রতি বুথে যেন এজেন্ট দেওয়া যায়। আমি একটা ঘটনার কথা বলবো সাথী। একজন রাজা একটা দেশ দখল করতে গিয়েছিলেন এক জাহাজ ভর্তি সৈন্য নিয়ে। ওই জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছিল তখন ওই রাজা কি করলেন? রাজা ওই জাহাজটায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন। জাহাজটা পুড়ে জলে তলিয়ে গেল। কেন করলেন? তিনি বললেন, নির্দেশ দিলেন যে আমরা এই দেশে এসেছি, এই দেশ যদি দখল করতে পারো এরকম জাহাজ বহু হবে আর এখানকার বহু সম্পদ খাদ্য রসদ তোমরা দখল করতে পারবে, তোমরা এখানে বিশাল কিছু পাবে, তোমাদের আর ফেরার উপায় নেই, তাই তোমাদের এই দেশ দখল করতেই হবে, আর দখল না করতে পারলে তোমাদের এই সমুদ্রে ডুবে মরতে হবে। আমরা যে লড়াই নেমেছি আমাদের কিন্তু আমাদের দখল করতেই হবে। এই জয়নগর লোকসভা কেন্দ্র আমাদের দখল করতেই হবে। সেইভাবে আমাদের মানুষদের তৈরি করতে হবে। ওদের যে কুৎসা সেই কুৎসাগুলোর যোগ্য জবাব দিতে হবে। আমাদের প্রত্যেক কর্মীকে ব্লকে ব্লকে তাদেরকে নেতারা তাদেরকে জানিয়ে দেবে যে প্রশ্নগুলো কমন আসছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। ওরা আমাদের কুৎসা করার জন্য বিজেপির দালাল অমুক তমুক এরা বলবে, সাম্প্রদায়িক দল অমুক তমুক বলবে, কিন্তু সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে আমাদের সাধারণ কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত। সাধারণ কর্মীদের সেইভাবে তৈরি করতে হবে। বিজেপির যে আমরা কতটা প্রতিবাদী সেটা তাদের বোঝাতে হবে। আর এটা যে শুধু মুসলিমদের দল নয়, এটা সেকুলার ধর্মনিরপেক্ষ দল। যে দলের রাজ্য কমিটিতে বিশ্বজিৎ মাইতি থেকে ওই লক্ষ্মী হাসদা থেকে শুরু করে সায়ন দাস, জুবি সাহা এবং আমাদের মতো মানুষরা রাজ্য কমিটিতে অধিকাংশই অমুসলিম আছে। সুতরাং এটাকে সাম্প্রদায়িক দল বলা যাবে না। এইভাবে আমাদের কিন্তু ওদের প্রশ্নের জবাব দিতে হবে। আর একটা বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সাথী, আমাদের মহিলা ভোটার। আপনারা জানেন যে মহিলা ভোটার 50%। মহিলা ভোটার, খুব ভালো করে শুনে রাখুন, মহিলা ভোটার 50%। সেই 50% মহিলা ভোট কেনার জন্য ওরা আমাদের ট্যাক্সের টাকায় ওই লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করেছে। আমাদের ঘরের মহিলাদের বোঝাতে হবে 500-1000 টাকা দিয়ে আপনার সন্তানের শিক্ষা কেড়েছে, আপনার সন্তানের চিকিৎসা কেড়েছে, আপনার সন্তানের খাদ্য কেড়েছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়েছে, আপনার সন্তানের সামনে দুটো পথ খোলা রেখেছে। হয় এই দিদিমণি যে মদের ফোয়ারা ছুটিয়ে রেখেছেন, মদের টাকায় ভাবতে লজ্জা লাগে। যে বাংলা রাজনীতির জন্ম দিয়েছে, যেখানে নবজাগরণের পীঠস্থান, শিক্ষা দীক্ষায় যে বাংলা ছিল বিশ্বসেরা, সেই বাংলা মদের টাকায় চলছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই মদের টাকায় মদে বুঁদ হয়ে আপনার ছেলের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে ওদের ভোট লুটের হাতিয়ার করে তুলেছে। আর এই পথ বেছে না নিলে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে। আমি ইতিহাসের শিক্ষক। প্রায় 150 বছর অবিভক্ত ভারতের মতো বৃহৎ উপমহাদেশের রাজধানী ছিল এই কলকাতা। সারা ভারতবর্ষের
থেকে প্রদেশ থেকে মানুষ এখানে আসতো কাজের সন্ধানে, আর এই বাংলায় গ্রামগঞ্জ উজাড় হয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছে। মায়েদের বোঝাতে হবে, মায়েদের প্রশ্ন করতে হবে, আপনার ছেলেকে কি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাঠাতে চান দালাল মারফত? সেখানে প্রতিনিয়ত প্রতারিত, অত্যাচারিত অথবা খুন হয়ে যাবে। আপনি কি তাই চান? তাহলে ওদের ভোট দিন, নয় বিজেপি নয় তৃণমূলকে বেছে নিন। তো এই যদি না হয় তাহলে আপনাকে আইএসএফ এর পতাকা তলে আসতেই হবে। আমি গতকাল বাসন্তী র্যালি করেছি, আপনারা শুনলে অবাক হবেন। মহিলারা তারা হাত তুলে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। মহিলারা এত এগিয়ে বলছে আমরা আইএসএফ, তারা কিন্তু মুসলিম নয়, সবই দলিত আদিবাসী মহিলা। তারা হাত তুলে এসে বলছে আমরা ভাইজান ছাড়া, খাম ছাড়া অন্য কোথাও ভোট দেব না। রাত্রে আমার কাছে অনেক ফোন এসেছে, তারা শিক্ষক, ডাক্তার, তারাও দলিত আদিবাসী। তারা ওখানে আমাকে এসে বলেছে আমার ছেলে অমুক জায়গায় আছে, সে সোনারপুরে আইএসএফে যোগ দেবে, আমরাও আইএসএফে যোগ দিচ্ছি। এইভাবে বিপুল সাড়া কালকে পেয়েছি। চারিদিকে আমি ফিল্ডে যাচ্ছি, চারিদিকে মানুষ কিন্তু মন তৈরি করে নিয়েছে। আমরা যে কাজে নেমেছি কেউ কিন্তু বড় ছোট নয়, পদ কারোর মানে এই যে কমিটি করা হয়েছে এটা ইলেকশন পর্যন্ত, ইলেকশনের পরে এই কমিটির আর কোনো ভ্যালু থাকবে না, নতুন করে কমিটি সাজানো হবে। ইলেকশনের কাজের গুরুত্ব অনুযায়ী যারা যেভাবে কাজ করবে, যারা যেভাবে ফল দেখাতে পারবে তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হবে। পদ নিয়ে কেউ কিন্তু কোনো কারাকারি করবেন না, কোনো মন কষাকষি করবেন না, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমি ওই যে রাজা জাহাজ ডুবিয়ে দিল ওই কথা বলছি, উদাহরণটা দিলাম। আপনারা যদি এই কেন্দ্র দখল করতে পারেন, রেজাল্টের পর দিন দেখবেন ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে, ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে আপনাদের দ্বারা ভিক্ষা করার জন্য। সুতরাং আপনারা আমাদের কর্মীরা আজ থেকে, এটা রমজান মাস, তবুও কষ্ট করে আপনারা এসেছেন। কটা দিন কেটে গেলে এর ফাঁকে যতটুকু পারবেন করবেন। রমজানটা কেটে গেলে, ঈদ হয়ে গেলে আপনারা সবাই কিন্তু দিন রাত ঝাঁপিয়ে পড়বেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে হবে। খাম চিহ্নটা বিশেষ করে চিনিয়ে দিতে হবে, নওশাদ সিদ্দিকীর আদর্শ তুলে ধরতে হবে। যে হিংসামুক্ত রাজনীতি, দলিত আদিবাসীদের হকের পাওনা পাইয়ে দেওয়ার রাজনীতি, আদর্শ সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার যে রাজনীতি, এটা মানুষকে ভালো করে বুঝিয়ে দিয়ে খাম চিহ্নে ভোটগুলো আমাদের সংগ্রহ করতে হবে। পরিস্থিতি তৈরি, শুধু আমাদের কর্মীরা যদি ভোটারদের কাছে পৌঁছতে পারে জয় আমাদের নিশ্চিত। এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। বিষয়ে একটু মূল্যবান কিছু কথা শুনে নেব। আজকের এই মহতী কর্মী সভায় উপস্থিত আমাদের এই জয়নগর লোকসভার দূর দূরান্তের বিভিন্ন বুথ থেকে, অঞ্চল থেকে, ব্লক থেকে আগত কর্মীবৃন্দ, আমাদের মঞ্চে আমাদের কমিটির সদস্যরা, আমাদের দলের প্রাণপ্রিয় সর্বোচ্চ নেতৃত্ব পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমাদের সবার ছোট ভাই, সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করাবো, ধৈর্য ধরে শুনবেন। তার আগে আমি একটু আপনাদের জিজ্ঞেস করব, আপনারা একটু হাত তুলে সহমত জানাবেন। কুলতলি থেকে কারা কারা এসছেন একটু হাত তুলেন। কুলতলি বিধানসভা, কুলতলি বিধানসভা, ঠিক আছে, রাখুন, হাত রাখুন। জয়নগর বিধানসভা,
জয়নগর বিধানসভা 1-2 কি বিধানসভা 1-2 মিলে যে বিধানসভা জয়নগর, আরেকবার তুলুন দেখি জয়নগরকে লোক কম কেন? আচ্ছা, বাসন্তী 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 হাতে গোনা 5-7 জন 10 জন, তাও হবে না। আচ্ছা, গোসাবা গোসাবা একজনের হাত দেখতে পাচ্ছি, 2 জন 3 জন 4 জন। গোসাবা সব মঞ্চের লোক নাকি? 8-10 জন 15 জন হবে, খুব বেশি হলে 15 জন হবে। আশেপাশে হয়তো অনেকে হাত দেখাতে পারেনি। গোসাবা বাসন্তী জয়নগর কুলতলি হয়ে গেল। ক্যানিং 1 যেখানে সভা হচ্ছে। আচ্ছা, খুব ভালো খুব ভালো। ক্যানিং মানে এটা হচ্ছে পশ্চিম, ক্যানিং পূর্বে থেকে যারা এসছেন, ও ক্যানিং পূর্ব থেকে ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। আর এইদিকে প্রপার জীবনতলা থেকে কারা এসছেন একটু হাত দেখাবেন। জীবনতলা, ক্যানিং পূর্ব জীবনতলা। আচ্ছা, তার মানে পুরো 2 জন 3 জন ছাড়া কেউ জীবনতলা থেকে আসেনি। তাহলে বাকি রইল কোনটা প্রশান্ত? মগরাহাট পূর্ব থেকে এসছে কেউ? মগরাহাট পূর্ব থেকে মনে হচ্ছে না এসেছে কেউ। যাই হোক, এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স হয়ে গেল। আপনারা খাতাপত্রে কি জমা দিয়েছেন, তার থেকে বড় কথা আপনারা হাত তুলে যেটা দেখালেন, এতে করে বোঝা গেল যে আপনারা কোন বিধানসভা থেকে কত লোকজন আজকের কর্মী সভাতে এসছেন। আজকে আপনাদের এখান থেকে বাড়ি গিয়ে কিছু কাজ আছে। আজকে এখানে আপনারা এসছেন, ভাইজান তার গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনাদেরকে দেবেন, তার কথা আপনারা শুনবেন। তার কথা শোনার জন্য আপনারা এত দুপুরে এত কষ্টের মধ্যে এসে বসে আছেন, আপনাদেরকে আরেকবার ধন্যবাদ। কিন্তু কথা হলো ভোট একরকম জিনিস, আর ভিড় করে জনসভা বা কর্মী সভাতে আসা আর এক রকম জিনিস। আপনাদের প্রত্যেকটা বিধানসভাতে যত সংখ্যক অঞ্চল আছে, সেই অঞ্চল এবং বিধানসভাতে নির্বাচনী কমিটি বানাতে হবে। লোকসভা নির্বাচনী কমিটি হয়েছে, লোকসভা নির্বাচনী কমিটিতে যারা বিধানসভার মধ্য থেকে দায়িত্বে আছেন, তারা দায়িত্ব নিয়ে বিধানসভা নির্বাচনী কমিটিটা কমপ্লিট করতে হবে। এখন পর্যন্ত আমার যা নলেজে আছে 2টো বিধানসভা কমিটি এখনো হয়নি। আমি নেতৃত্বদের বলবো যত দ্রুততার সঙ্গে সেই কমিটি করা যায় তার চেষ্টা করুন। বিধানসভা কমিটিতে যারা নেতৃত্বে আসছেন অঞ্চল থেকে, তারা দায়িত্ব নিয়ে বিধানসভা কমিটির নেতৃত্বদের সহযোগিতা নিয়ে অঞ্চল নির্বাচনী কমিটিটা তাড়াতাড়ি করে ফেলুন। অঞ্চল নির্বাচনী কমিটির যারা দায়িত্বে থাকবে তারা দ্রুততার সঙ্গে বুথ নির্বাচনী কমিটি কমপ্লিট করতে হবে। এই যে প্রসেস, এই প্রসেস যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে আপনারা বুথের এজেন্ট, একজন রিলিভার, তার সঙ্গে একজন, মোট 4 জন এজেন্ট এক একটা বুথে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করুন। যে এজেন্ট হাজার সমস্যার মধ্যে বুথের মধ্যে বুক চিতিয়ে বসে থাকবে, কিছু না পারলে অন্তত নোট করবে যে কি প্রবলেম হচ্ছে। তাহলে বুথের এজেন্ট আপনি যেখানে দিতে পারবেন, আপনার ভোট কিন্তু সেখানে হবে। বুথের এজেন্ট দিতে না পারলে আপনি হাজার চেষ্টা করলেও সেই বুথে ভোট হবে না। আপনার এই স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা আপনাকে যদি বুথের মধ্যে 4টে লোক না ফিট করতে পারেন, তাহলে এসব বেকার হয়ে যাবে। যার কারণে আমরা বলছি জনসভা হবে, র্যালি হবে, প্রার্থী পরিচিতি হবে, পাড়ায় পাড়ায় ঘোরা হবে, সব হবে, কিন্তু তার মধ্যে দিয়ে আপনার এজেন্টদের নিয়ে আপনার ব্লকে, আপনার অঞ্চলে কর্মী সভা করতে হবে ফাঁকে ফাঁকে। অর্থাৎ
কত বুথে আপনি এজেন্ট দিতে পারলেন তার তালিকা এবং সেই এজেন্টদের সঙ্গে এনে এরকম ভাবে কর্মী সভা, ভালো জনসভার দরকার নেই। সেই মিটিংটা হবে খালি এজেন্টদের নিয়ে আর নেতাদের নিয়ে হবে, যারা পরিচালনা করবে। তাহলে দ্রুততার সঙ্গে যে কাজগুলো বললাম এগুলো করা যাবে না যাবে না? আপনারা বলুন, একটু করা যাবে? যদি না করা যায় কিন্তু কোনো আবেগ উদ্দীপনা কাজে আসবে না, প্র্যাকটিক্যালে যদি আপনারা কাজ না দেখাতে পারেন। আর এই আবেগ যদি বাক্সে রূপায়িত হয়, অর্থাৎ এই যে ঝড় আইএসএফ কে সামনে রেখে আইএসএফ এর নেতার আদর্শ উদ্দেশ্য লক্ষ্য তার বুক চিতিয়ে যে লড়াই জনসম্মুখে বিধানসভার মধ্যে, তাতে আপনারা যে আকৃষ্ট হয়ে আজকে যে উচ্ছ্বাস তৈরি করেছেন সেটা তখনই বাস্তবায়িত হবে যদি আপনারা বাক্সের মধ্যে কনভার্ট করতে পারেন ভোট রূপে। তাহলে সেটা করবে কারা? আজকে যারা অগণিত আপনারা কর্মী বাহিনী সৈনিক আইএসএফ এর এখানে হাজির হয়েছেন, তারা তার প্রসেসকে ধাপে ধাপে আমি যেগুলো বললাম এইগুলো আপনি যত করতে পারবেন আপনার কাজটা তত সোজা হবে। আমরা আপনাদের বলছি, এতে আপনাদের ভোটার যে লিস্ট, ছবি সহ লিস্ট এখন আপনারা পাচ্ছেন না। আমরা অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি, 10টা 12টা 15টা পেজ হবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে ভোটার লিস্টের ওই পেজটা আপনি বুথের মধ্যে বার করুন। বার করে আপনার বুথ কমিটি যারা নির্বাচনী কমিটি হয়েছেন 15 জন 17 জন 20 জন যাই হয়েছে, সেই কমিটি বসে আলোচনা করুন। সেই ভোটার লিস্টের মধ্যে আপনার সমর্থক একেবারে একনিষ্ঠ লড়াই করা সৈনিক বা আপনার ভোট দেবে বা আপনার হয়ে প্রচার করবে সেরকম লোকের সংখ্যা কত আছে? তাহলে সেই সংখ্যাটা প্রথমে আপনার টিক মেরে ঠিক করতে হবে, টিক মেরে ঠিক করতে হবে। তারপরে আপনাকে ঠিক করতে হবে যে বিরোধী দলে হাজার প্রচেষ্টা করলেও কোন ব্যক্তিগুলো আপনার দিকে আসবে না, সেটাকে ক্রস চিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনি সেখানে গিয়ে হয়তো আপনার সময় নষ্ট প্রথমে করবেন, চলাফেরার পথে দেখাশোনার মধ্যে যদি হাই হ্যালো করতে গিয়ে যদি কিছুটা হয়তো হলো, না হলে আপনাকে ওই জায়গায় গিয়ে প্রথমে সময় নষ্ট আপনি করবেন না। এই 2 শ্রেণীর ভোটারের পরে একটা শ্রেণীর ভোট থাকে, যে ভোটটা আপনার নির্ণায়ক ভোট, অর্থাৎ যাকে আপনি আপনার কাছে ভালোবেসে টানতে যদি পারেন, আপনার আন্দোলন আপনার লড়াই এই যারা আকৃষ্ট হবে তারা আপনার দিকে চলে আসবে। আপনার প্রতিনিয়ত প্রচেষ্টার মধ্যে দিয়ে ভোটারগুলোকে যদি আপনি আপনার কাছে টানতে পারেন, তাহলে সেই বুথ আপনার অনিবার্য জিত। তাহলে এই যে মাঝখানে ভাসমান ভোটার, আমি যেটা বললাম যে আপনার পক্ষের ভোট আর শাসক দলের পক্ষের ভোট দুটো আপনি আলাদা করে নিলেন। আপনার পক্ষের ভোটের সঙ্গে কত ভোট এই ভাসমান ভোট টানলে আপনি জিততে পারবেন সেটা একটা মার্কিং করতে হবে। আপনার কমিটির লোক দায়িত্ব নিতে হবে। আপনার 2টো পাড়া 3টে পাড়া 4টে পাড়া 6টা পাড়া ভাগাভাগি থাকে, সেই পাড়ার মধ্যে যারা নেতৃত্ব, প্রত্যেক পাড়া থেকে যেন 1জন 2জন করে নেতৃত্ব থাকে। এই নেতৃত্বদের প্রত্যেক বাড়ি হিসাবে চিহ্নিত করে দায়িত্ব নিতে হবে যে আমি এই 15টা বাড়ির দায়িত্ব নিলাম, আমি এই 10টা বাড়ির দায়িত্ব নিলাম, আমি এই 20টা বাড়ির দায়িত্ব নিলাম। এবং সেটা প্রত্যেক সপ্তাহে তার হিসাব দিতে হবে যে আপনি কতজনের বাড়িতে গিয়েছিলেন আর কতজন আপনার কথায় কনভিন্স হয়েছে আর কতজনের সঙ্গে আপনি অ্যাপ্রোচ রেখেছেন। হ্যাঁ, আপনি সবার সঙ্গে কথা বলেছেন, সবাই সব একই দিনে বা একটা টাইমে 1 সপ্তাহের মধ্যে আপনার কথা শুনে আপনার দিকে চলে আসবে এরকম কোনো কথা নেই। আপনি 15 জনকে বুঝিয়েছেন, 2 জন 3 জন আপনার 1 সপ্তাহে কনভিন্স হয়েছে, যারা আপনার কথা ভালোবেসে, আপনার উদ্দেশ্য আদর্শ ভালোবেসে, ভাইজানকে ভালোবেসে, ভাইজানের লড়াইকে ভালোবেসে তারা আপনার দিকে চলে আসছে। আবার ওই যে বাকি লোকগুলো আছে তার সঙ্গে আরো লোক বাড়িয়ে আপনার চেষ্টা চালিয়ে যেতে দেখা যাবে 15 দিনের মাথায় ওটা 10 জনে পরিণত হয়েছে। এইভাবে যারা দায়িত্ব নিলেন টোটাল হিসেবে কত আসছে সেটা দেখবেন। যারা আপনার সঙ্গে আসছে তাদেরকে প্রতিনিয়ত মিটিং মিছিলে তাদেরকে ডেকে তাদেরকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করাতে হবে। মানুষ, আমি শেষ কথা যেটা বলবো, দীর্ঘায়িত করবো না, ভাইজান বসে আছে, আমাদের আসতে লেট হয়েছে। আর আপনারা জানেন এই এলাকাতে একটা মিছিল ছিল, আমরা যাতে কোন রকম যাওয়া আসার পথে আমাদের কর্মীদের সঙ্গে কোনো প্রবলেম না হয়, যার কারণে আমরা বলেছিলাম আপনারাও একটু দরকার হলে লেট করে বার হন, কোনো অহেতুক সমস্যার মধ্যে আপনারা জড়াবেন না। যার কারণে আমরা প্রোগ্রামটা যে টাইমে শুরু করার কথা, আমাদের যে টাইমে আসার কথা, সেই টাইমে আসলে খুব সুন্দরভাবে করা যেত। তারপরেও আপনাদের জমায়েত এবং আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে এসেছেন, আপনাদের সত্যিই খুব ভালো লাগছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই।
আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে কাজগুলো বললাম এই কাজগুলো আন্তরিকতার সঙ্গে করুন এবং যত দ্রুত পারবেন করুন। যারা নেতৃত্ব আছে তাদের বলবো এই কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের, শুধু নেতৃত্বের পরীক্ষা এখানে। আপনি এই কাজটা কত ভালোভাবে করতে পারছেন এবং বুথ ভিত্তিক আপনি হিসাব কত তাড়াতাড়ি করতে পারছেন এবং এরপরে বিধানসভা ভিত্তিক যে কর্মী সভা হবে সেখানে কত বুথের এজেন্ট আপনি হাজির করাতে পারছেন তার উপরে নির্ভর করছে আপনার নেতৃত্বের কোয়ালিটি। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সবকিছুই পারবেন, চেষ্টা করলে পারবেন। আর এমন গ্রাম, এমন পাড়া, এমন বুথ নেই যেখানে ভাইজানকে ভালোবাসেন আর ভাইজানকে দল হিসাবে ভাইজানের দলকে ভালোবাসেন এরকম লোক নেই। সুতরাং আমার নেতৃত্বে যারা বুথ লেভেল থেকে শুরু করে অঞ্চল লেভেলে সবাই নতুন আমি ধরে দিচ্ছি, কিন্তু সাধারণ অ্যাপ্রোচ আসুন, আইএসএফ এর হাতকে শক্ত করুন। সমাজ পরিবর্তন শুধু ভোটের জন্য আমরা লড়াইতে নামেনি, আমাদের ভাইজান শুধু একটা ভোট লড়াই এর জন্য এই ময়দানে এত কসরত করে এত কষ্ট করে লড়াই করছে না। আজকের সমাজ ব্যবস্থা অন্ধকারে ডুবে যাচ্ছে, ভাই ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবোধ করছে না, বাবা ছেলের রক্তে হোলি খেলছে, এরকম একটা পরিবেশ আজকে শাসক দল তৈরি করে দিয়েছে। সেইটাকে পরিবর্তন করার জন্য ভাইজানের রাজনীতিতে নামা। সুতরাং সমাজ পরিবর্তনের লড়াই আমরা ঐক্য এই লড়াই লড়বো এবং আমরা নজির সৃষ্টি করব। আমরা ভাইজান যে কথাটা বলে সবাই মনে রাখবেন, ভোট দিতে যাব গলায় গলায়, ভোট দিয়ে বার হয়ে আসবো গলায় গলায়, বাক্সে গিয়ে যার যা ভালো লাগে সেখানে ভোট দেবে। আপনি যদি বোঝাতে পারেন, আপনার আদর্শের কথা যদি বোঝাতে পারেন, আপনার উদ্দেশ্যের কথা, আপনার লক্ষ্যের কথা, সমাজ পরিবর্তনের কথা যদি বুঝিয়ে আপনাকে ভালোবাসে, ও বাক্সে গিয়ে আপনাকে ভোটটা দেবে। আর যদি না পারে অন্য জায়গায় দেবে, কিন্তু বিদ্বেষ নয়, হানাহানি নয়, মারপিট নয়, দাঙ্গা নয়। আবার চায়ের দোকানে এসে গল্প করবেন একসঙ্গে, পরের দিনে মাঠে যাবে নাঙল কাঁধে নিয়ে একসঙ্গে গিয়ে মাঠে চাষ করবে। ভাই ভাইয়ের সম্পর্ক আন্তরিকতা যেন কোনোভাবে হিংসায় পরিণত না হয়। এটাই হচ্ছে রাজনীতির বিকল্প রাজনীতি, এটাই হচ্ছে সমাজ পরিবর্তনে আমাদের লক্ষ্য। সুতরাং এটাকে মাথায় রেখে আপনারা রাজনীতি করবেন, অহেতুক কোনো হিংসায় জড়িয়ে পড়বেন না, আপনার কাজটা সঠিকভাবে করবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আইনি ভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেই সমস্যার সমাধান করব। আশা করি আপনারা এই কাজ আন্তরিকতার সঙ্গে করবেন এবং এখানে যারা নেতৃত্ব আছে, বিশেষ করে বিধানসভা কমিটি, তাদেরকে বলবো এই কাজ দ্রুততার সঙ্গে কমপ্লিট করে আপনারা ব্লক ভিত্তিক কর্মী সভা এজেন্টদের নিয়ে করার দিনক্ষণ ঠিক করে ফেলবেন। ঈদের পর কোনো দিন যেন না বাদ থাকে, ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন হবে। আশা করি আপনারা এই জয়নগরের বুকে যে হাওয়া তৈরি হয়েছে, বিজয় আমাদের আর তার কিছু টাইম সময় মাত্র অপেক্ষা করছে। সেই সময়ের জন্য আমরা পরিশ্রম করব, এই আশা ভরসা রেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। মঞ্চে বরিষ্ঠ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক এবং আমাদের সকলের ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি যে এত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে জয়নগর লোকসভার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এরপরেই আমি ধন্যবাদ জানাবো জয়নগর লোকসভার প্রতিটা প্রান্ত থেকে যে সমস্ত কর্মী এবং নেতৃত্ব আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। যেহেতু কর্মী সম্মেলন, গুটি কয়েক কথা আপনাদেরকে বলবো। এই কর্মী সম্মেলন, এখান থেকে আমরা বার্তা নিয়ে যাব। জয়নগর লোকসভা কেন্দ্র এটা সংরক্ষিত আসন, এসসি সংরক্ষিত আসন। আমরা দেখেছি এখানে বিগত দিন বহু এমপি এখান থেকে গিয়ে পার্লামেন্টে গিয়েছেন, কিন্তু জয়নগর লোকসভার জন্য তারা কি করেছেন তাদের খতিয়ান যদি দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে জয়নগর যে অবহেলিত ছিল আজও আছে। সুতরাং আমাদেরকে দায়িত্ব নিতে হবে।
এই লোকসভা 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভাইজান মনোনীত যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা যারা এখানে কর্মীরা আছি, আমরা আমাদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আমাদের প্রার্থীকে, ভাইজান মনোনীত প্রার্থীকে আমরা 24-এর দিল্লির বুকে পাঠাবো, পার্লামেন্টে আমরা পাঠাবো। আমরা এর প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমরা শুধু আবেগ দিয়ে এখানে কথা বলবো না, মনে রাখতে হবে যদি আমরা প্রকৃত কর্মীর মতো দায়িত্ব পালন করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রার্থীকে জেতাতে পারবো। আমাদের করণীয় কি? আমাদের জেলা সভাপতি তিনি বলেছেন, কয়েকটা কথা আপনাদেরকে বলি। আমাদের দায়িত্ব আজ থেকে কিন্তু অনেকটা বেড়ে যাবে। কেন? আমরা এই লোকসভার প্রতিটা প্রান্ত থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা বুঝে নিয়েছি আমরা আমাদের উচ্ছ্বাস, আমাদের ভালোবাসা কতটা মানুষের মধ্যে পৌঁছে গিয়েছে আমরা বুঝেছি। আমাদের দায়িত্ব নিতে হবে। আজকে কি আমরা আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমরা কেউ ঘুমিয়ে পড়বো না। কি দায়িত্ব আমাদের? আমরা যেখানেই বসবো, যেখানেই থাকবো, যেভাবে আমরা যেখানে থাকি না কেন, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শের কথা আমরা আমার পাশের মানুষটাকে বোঝাবো। আমরা পারবো তো সবাই? এটা আমাদের দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিতে হবে। আমরা গেলাম, বাড়ি গেলাম, এখান থেকে আলোচনা শুনে আমরা যে যার মতো কাজে ব্যস্ত থাকলাম। আমরা আবেগে মনে করলাম ভোটের দিন ভোট হয়ে যাবে। না বন্ধু, ভোটটা হবে না। ভোট আমাদেরকে করাতে হবে। কিভাবে? মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছাতে হবে। অনেক মানুষ আছে যাদের কাছে ভাইজানের আবেগ ভালোবাসা তাদের কাছে আছে, কিন্তু আমরা পৌঁছাতে পারছি না বলে তারা আমাদের সাথ দিতে আগ্রহী হচ্ছে না, এগিয়ে আসছে না। আমরা যদি তাদের কাছে আমাদের আদর্শের কথা, ভাইজানের আদর্শের কথা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চিন্তা ভাবনার কথা যদি তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, আমরা আগামী দিন তাদেরকেও আমাদের হাঁটার সাথে তাদের পাটা আমাদের পায়ের সাথে মেলাবে, এ আমরা প্রত্যাশা প্রত্যেকের কাছে রাখতে পারি। তাই আমাদের দায়িত্ব আজকে কি? অনেক মানুষ বসে আছে যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, তারা একটা আদর্শ নিয়ে বেঁচে থাকেন, কিন্তু বর্তমান যে আদর্শ নিয়ে যে সমস্ত শাসক দল দিল্লি এবং রাজ্যে, তারা যে আদর্শ, কুৎসিত আদর্শ নিয়ে তারা আজকে যেভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, কিছু মানুষ তারা কিন্তু বসে আছে। আমাদেরকে সেই সব মানুষদের সাথে যোগাযোগ করতে হবে। অটোমেটিক কিন্তু তারা উদ্গ্রীব হয়ে আছে আইএসএফ কে গ্রহণ করার জন্য। আমি আজকে যারা আপনারা এখানে এসছেন, কর্মীরা এসছেন, আমাদের নেতৃত্বরা এসছেন, আপনাদেরকে বলবো সেই সমস্ত মানুষের কাছে যান, আইএসএফ এর বার্তা নিয়ে যান, আইএসএফ এর কথা তাদেরকে বলুন, তারা আপনার সাথে সাথ দেবে। কিন্তু আমাদেরকে আগিয়ে যেতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। জয়নগর বিধানসভা যেভাবে মানুষের সারা প্রতিটা বিধানসভা থেকে, প্রতিটা অঞ্চল, প্রতিটা বুথ থেকে আমরা পাচ্ছি, আমরা নিশ্চিত আমরা আগামীতে 2024-এর যে 1 জুন আমাদের ইলেকশন, এই ইলেকশনে বিপুল ভাবে মানুষ আমাদেরকে সমর্থন করবে। শুধু আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা এখানেই শাসক দল কিন্তু আমাদেরকে ভয় খাচ্ছে একটা জায়গায়। আমাদের মধ্যে যে সমস্ত কর্মী সমর্থক যারা আছেন তারা কারা? আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু সবাই ইয়াং, সবাই আমরা নবযৌবনে পদার্পণ করেছি। আমাদের মধ্যে আমাদের যারা বয়স্ক আছেন তারা আমাদেরকে গাইড করছেন, তারা আমাদেরকে আশীর্বাদ করছেন, তারা আমাদের সাথে আছেন। কিন্তু আমরা যারা কালো চুলের মাথারা আমরা এখানে বসে আছি, আমাদের দেখে শাসক দল বিরোধীরা সবসময় কিন্তু ভয় করছে যে আইএসএফ যদি এরকম একটা ইউনিট তৈরি করতে পারে, আইএসএফ কে ঠেকানোর জায়গায় বাংলাদেশ কারো হবে না। এটা শাসক দল বুঝে গিয়েছে। আমরা এই বোঝাটাকে 2024 1 জুন আমরা আজকে থেকে শপথ নেব। আমরা এই 1 জুন পর্যন্ত এবং 4 তারিখ গণনা পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো বুধে বুধে মানুষকে যেমন বোঝাবো এবং পাহারা দিয়েও ভোটটা করাবো, কারো যেন ভোট লুট করতে আমরা দেব না। এবং গণনা পর্যন্ত আমরা প্রহরীর মতো জেগে থেকে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়কে দিল্লিতে আমরা পাঠাবো। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তো? আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি।
আমার যে দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হয়েছে, এই লোকসভা কেন্দ্রের অবজারভার হিসাবে আপনাদের সবার সহযোগিতা পাবো, সবাই সাথ দেবেন। আমরা সকলকে নিয়ে আমরা 2024-এর ভোট বৈতরণী পার করব, আমাদের প্রার্থীকে জেতাবো, আমরা শপথ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান বিধায়ক পিটার নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।